মাটিতে পা দেওয়ার 3 দিন পর বিখ্যাত পোতালা প্যালেস ঘুরে দেখার পারমিশন পেলাম আমরা। এই 3 দিনে এখানকার বিখ্যাত সব মনেস্ট্রি, তিব্বতীদের কৃষ্টি কালচার, কাঁচা বাজার সহ বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি আমি। সত্যি কথা বলতে এই লাসা শহরে আর যা কিছুই দেখি না কেন, পোতালা প্যালেস না দেখতে পারলে তিব্বত ভ্রমণটাই বৃথা। আজ অবশেষে অবসান ঘটতে যাচ্ছে অতৃপ্তি। আমরা এগিয়ে চলেছি পোতালা প্যালেসের দিকে। গাড়ি থেকে নেমে পোতালা প্যালেসের পূর্ব পাশের প্রবেশদ্বারের কাছে চলে এসেছি আমরা। বন্ধুরা, আমরা পোতালা প্যালেসে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। এই জামিয়া নিলয় আর আমাদের পুরো গ্রুপটা সামনে রয়েছে। আমাদের টিকিট আগে থেকেই কনফার্ম করা ছিল। এক এক সময়ে এক এক গ্রুপের টিকিট অর্থাৎ প্রবেশের সময় দেওয়া হয়ে থাকে। আমাদের সময় দেওয়া হয়েছে দুপুর 2টার সময়। তো এখন আমরা প্রবেশ করছি 2টার আগেই। চমৎকার এক স্থাপত্য, দীর্ঘ লাইন, কতক্ষণ লাগবে ভেতরে প্রবেশ করতে বুঝতে পারছি না। কি অস্থির লাগছে। আর ওই যে দেখুন পোতালা প্যালেস। এতদিন শুধু পড়েছি পোতালা প্যালেস সম্পর্কে, জেনেছি অনেক কিছু, স্বচক্ষে দেখছি আজ। শুধু দেখাই নয়, একেবারে ভিতরে গিয়ে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে অবলোকন করব, পর্যবেক্ষণ করব, আপনাদের জানাবো। বন্ধুরা, আমরা প্রবেশ করেছি একেবারে পোতালা প্যালেস গ্রাউন্ডের ভেতরে, কমপ্লেক্সের ভেতরে। ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই প্যালেসটি এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। দূর থেকে এখনো দেখতে হচ্ছে বিশাল আর রহস্যময় প্রাসাদটিকে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের গাইড তেনজিং দা, তিনি আমাদেরকে এগিয়ে নিচ্ছেন। একেবারে ওই যে সামনে তেনজিং দা রয়েছে। সর্বশেষ সিকিউরিটি চেক পার হয়ে আমরা চলে এসেছি পোতালা প্যালেসের একেবারে কাছে। দেখুন এই যে দেখুন আনন্দ, দেখুন কি উচ্ছ্বাস। ফাইনালি দেখুন পোতালা প্যালেসের কাছে এসে কি উচ্ছ্বাস। উচ্ছ্বাস সবাই বা না কেন, এই প্রাসাদ। ইয়েস ইয়েস, কি দারুণ একটি প্রাসাদ। আমরা ধীরে ধীরে একেবারে উপরে উঠবো। 7ম শতাব্দীতে অর্থাৎ 1300 বছর আগে তিব্বতের রাজা ছিলেন সংসেন গ্যাম্পো। সেই সময় তার স্ত্রী চীনা তাং সাম্রাজ্যের রাজকুমারী ওয়ানচেং এর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ লাসার মাপ্রুরি বা লাল পাহাড়ে এই প্রাসাদটি নির্মাণ করেন তিনি। সেই সময় এটিকে রেড প্যালেস মতান্তরে হোয়াইট প্যালেসও বলা হতো, কিন্তু পরবর্তীতে এটি তিব্বতীয় সন্ন্যাসীদের দখলে চলে যায়। 9ম শতাব্দীতে সংঘটিত ভয়াবহ গৃহযুদ্ধে প্রাসাদটি ধ্বংসপ্রাপ্ত হয়। একই সাথে সমাপ্তি ঘটে টুবো রাজতন্ত্রে। তবে এর আগের প্রায় 200 বছরে তিব্বতে বৌদ্ধ ধর্ম ও আধ্যাত্মিকতা ব্যাপক বিকশিত হয়। নানাবিধ উত্থান পতনের পটভূমিতে 15 শতকে তিব্বতে শুরু হয় দালাই লামার শাসন। সেই সময় তিব্বত ছিল মঙ্গোলীয়দের অধীনে। জেনে রাখুন, তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে বলা হয় দালাই লামা। দালাই শব্দের অর্থ প্রধান আর লামা শব্দের অর্থ শিক্ষক বা ধর্মগুরু। প্রথম দালাই লামা গুডেন্দ্রুপার শেষ জীবন কেটেছে সিগাটসের তাসিলুম্পু মনেস্ট্রিতে, আর দ্বিতীয় থেকে চতুর্থ দালাই লামা বাস করতেন লাসার গ্যান্ডেন প্যালেসে। কিন্তু 17 শতকে এসে পুরাতন পোতালা প্যালেসকে সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নেন 5ম দালাই লামা। আজ যে পোতালা প্যালেসের সম্প্রসারিত রূপ আমরা দেখছি, এটি প্রতিষ্ঠা পেয়েছে 1645 সালে। এই প্যালেসের সাদা সম্প্রসারিত অংশটি 1300 বছরের পুরনো অংশ, যা সংস্কার করা হয়েছে বিভিন্ন সময়ে। আর মাঝের লাল অংশটি মূলত 1645 সালে 5ম দালাই লামা দ্বারা নির্মিত। প্রাসাদের সাদা অংশটি দালাই লামার বসবাস ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো, আর লাল অংশটিতে রয়েছে বৌদ্ধদের উপাসনালয়, দালাই লামাদের স্তূপা বা সমাধি সহ অনেক কিছু। তিব্বতের গড় উচ্চতা 4500 মিটার। এ কারণে এই অঞ্চলকে বলা হয় পৃথিবীর ছাদ। বাইরের দুনিয়ার কেউ কোনোভাবে এখানে এলেও উচ্চতা জনিত কারণে টিকতে পারত না। এ কারণে দুনিয়া থেকে বহু কাল ধরেই আড়ালে ছিল তিব্বতের সবকিছু, এমনকি এই পোতালা প্যালেসও। এই পোতালা প্যালেস সম্পর্কে বিশ্ববাসী জানতে পারে 1904 সালে, যখন আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এই প্যালেস সম্পর্কে একটি প্রতিবেদন ছাপা হয় এবং এই প্যালেসের একটি ছবি ছাপা হয়। সেই সময় এই প্যালেসের ছবি দেখে বিশ্ববাসী অবাক বিস্ময়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল। পোতালা প্যালেসের উপরে উঠতে হলে এখানে আবারও পাসপোর্ট স্ক্যান করতে হবে। যে চেক পয়েন্ট, সেটি পার হয়ে চলে এসেছি সিঁড়ির গোড়ায়। দেখুন, এদিক দিয়ে ধীরে ধীরে একেবারে উপরে উঠে যেতে হবে এই প্যালেসের। কষ্ট হচ্ছে, কারণ এত উচ্চতা ট্রেকিং আগে কখনো করি নাই। এটা তো আমরা শুরু করেছি 12,000 ফিট থেকে। তো তবে পরবর্তী ট্রেকিং এর জন্য একটা ওয়ার্ম আপ হয়ে যাচ্ছে। আর শহরের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তো পোতালা প্যালেস দেখেছি,
তো এত বড় মনে হয় না কখনো, মানে কাছ থেকে এসে ঘুরতে গিয়ে যত বড় মনে হচ্ছে, দূর থেকে দেখে কখনো এত বড় মনে হয় না। তো এখন ফিল করতেছে আসলে এটার ম্যাগনিটিউডটা কত বড় বা এটার বিশালত্ব কত বড়। মূল প্রাসাদের অভ্যন্তরে প্রবেশের আগে এক ঝলকে আবারও দেখে নিলাম পুরো লাসা শহর। এই উচ্চতা থেকে কি অসাধারণ লাগছে এই লাসা উপত্যকা আর শহরটি। অনেকটা গলির মতো পথ দিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে। এখানে কিন্তু ধীরে ধীরে উপরেই উঠতে হচ্ছে আমাদের। অলিগলি আর একের পর এক প্রবেশদ্বার পেরিয়ে এবার আমরা চলে এলাম প্রাসাদের খুবই গুরুত্বপূর্ণ সেই লাল ভবনের সামনে। এখন আমরা এই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠে যাব 13তম এবং 14তম দালাই লামা যেখানে থাকতেন ওই উপরে। আমি কিছুক্ষণ আগেই যেটা দেখালাম ঠিক সেইখানে যাব। কিন্তু এই পথে যাওয়ার সময় ভিতরে যা যা দেখবো আমাদের গাইড আমাদেরকে বললেন এর ভেতরে ঢোকার পরে সত্যি সত্যি আর ক্যামেরা অন করতে দেওয়া হবে না। এখানে রয়েছে 13 ও 14তম দালাই লামার শয়ন কক্ষ, কিন্তু এখানে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ। বারণ করা সত্ত্বেও স্বর্ণ দিয়ে তৈরি এই বৌদ্ধমূর্তির ছবি না নিয়ে পারলাম না। অনেকক্ষণ প্রাসাদের বিভিন্ন কক্ষ ঘুরে দেখে একরাশ মুগ্ধতা নিয়ে বেরিয়ে এলাম আমরা। পোতালা প্যালেসের অভ্যন্তরে ক্যামেরা দিয়ে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ। এখানে শত শত সিসিটিভি ক্যামেরা, বহু নিরাপত্তা রক্ষী, কোনোভাবেই তাদের নজরে এড়িয়ে আপনি ভিতরের কোনো কিছু ছবি তুলতে পারবেন না। এটা ছবি তোলা খুবই কঠিন ব্যাপার। এর ভিতরে যা যা দেখলাম আমার সারা জীবনে এটি একটা বিরাট সঞ্চয়, সারা জীবন এটি আমার মনে থাকবে। আমরা তো সেই 13th এবং 14th 13তম এবং 14তম দালাই লামা যেখানে থাকতেন, তাদের বৈঠকখানা, তারা যেখানে বসতেন, তাদের থ্রন বা সিংহাসন, এর পাশাপাশি তিনি যেখানে স্টাডি করতেন, যেখানে ঘুমাতেন, সব কিছুই দেখেছি। খারাপ লাগছে এই জন্য যে এগুলো আপনাদের সেইভাবে দেখাতে পারলাম না, কারণ আমি নিজের চোখে দেখলাম। যেহেতু আমি ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি, তাই আপনাদের দেখাতে পারছি না। কিন্তু আমি নিজে যা দেখেছি সেটাই, সেই অভিজ্ঞতাই আপনাদের সামনে তুলে ধরছি, এক্সপ্রেস করছি। কি অসাধারণ ভিতরে আর কি সমৃদ্ধ। এক একটা দালাই লামার কক্ষ, তারা যে কক্ষে বসতেন, যে কক্ষে তাদের যেটা শয়ন কক্ষ এবং যেখানে বসে তারা প্রার্থনা করতেন, সেই কক্ষগুলো যে কত ধরনের মূর্তি রয়েছে আর কত মূল্যবান সম্পদে ঠাসা, আপনারা নিজে চোখে যখন দেখবেন তখনই অনুধাবন করতে পারবেন। আমরা ষষ্ঠ দালাই লামা, সপ্তম দালাই লামা যেসব জায়গায় থাকতেন সেসব জায়গা দেখেছিবেন। সপ্তম দালাই লামার যে স্তূপা, যেটি পুরোটাই স্বর্ণ দিয়ে তৈরি, এখানে কত মন স্বর্ণ, কত টন স্বর্ণ রয়েছে এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। পুরোটা বিশাল একটি স্তূপা। স্তূপা হচ্ছে এমন একটি জায়গা, আমরা যেটাকে কবর বলি, বুদ্ধরা সেটাকে স্তূপা বলে। যখন কোনো দালাই লামা, সপ্তম দালাই লামা যখন মারা গিয়েছেন, তার দেহ ভস্য দিয়ে সেখানে একটি স্তূপা নির্মাণ করা হয়েছে, সেটি পুরোটাই হচ্ছে স্বর্ণ দিয়ে বানানো। এর পাশাপাশি কিন্তু আরো যে কয়েকজন দালাই লামা তাদের স্তূপা রয়েছে, সবগুলোই কিন্তু স্বর্ণ দিয়ে ভরানো। যে তিব্বতের এই লাসার এই প্যালেসে কতটুকু স্বর্ণ রয়েছে আর কতটা সমৃদ্ধ এটা, এর ভিতরে প্রবেশ করে এর সমৃদ্ধ যে অবস্থা সেটি দেখে আমি নিজেই সমৃদ্ধ হলাম। পোতালা প্যালেস দেখে এখন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছি। নামতে নামতে এই লাসা শহর দেখছি আর নামছি। কি দারুণ একটা জায়গায় এই পোতালা প্যালেসটি নির্মাণ করা হয়েছে, যেখান থেকে এই লাসা শহর পুরোটা একেবারে সম্পূর্ণটা দেখা যায়। আপনি লাসা শহরের যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই পোতালা প্যালেসটি দেখতে পাবেন। এমন একটি পাহাড়ে এই পোতালা প্যালেস এত চমৎকার ভাবে নির্মাণ করা হয়েছে।